অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের একটা ইন্টারভিউতে দেয়া একটা বক্তব্য নিয়ে বেশ শোরগোল করছে জামায়াতে ইসলামী। মানে তাদের ইন্টারপ্রিটেশন হচ্ছে এরকম যে সেই সরকারটি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জামায়াতকে হারিয়ে দিয়েছে এবং তাদের জামায়াতের নায়েবে আমির জনাব তাহের বলছেন যে একটা রাজসাক্ষী পাওয়া গেছে। এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর আলাপ আলোচনা চলেছে, সমালোচনা হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে। এটা এখানে শেষ হয়ে যেতে পারত, কিন্তু না। গতকাল জামাত বিক্ষোভ মিছিল করেছে এবং দুজন সাবেক উপদেষ্টা, একজন ঘটনাচক্রে এখন এই সরকারেরও মন্ত্রী জনাব খলিলুর রহমান এবং রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য চাপ প্রয়োগ করছেন এবং আবারও তারা বলছেন তাদেরকে নির্বাচনে হারিয়ে দিয়েছে সরকার, মানে অন্তর্বর্তী সরকার। তারা সেই তদন্তের জন্য অন্তর্বর্তী সরকারকে ধরার কথা বলছেন, এমনকি এই সরকারের কাছেও তারা দাবি জানাচ্ছেন এই ব্যাপারে বিষয়টা স্পষ্ট করার জন্য। জামাত কেন এটা করছে, মানে এটা অত্যন্ত উদ্ভট একটা দাবি এবং একটা মানুষের দেয়া বক্তব্যকে খুব কাঁচাভাবে, খুবই আনাড়িভাবে মিসইন্টারপ্রিট করার মাধ্যমে এই জিনিসটা তারা কেন করতে যাচ্ছে সেই প্রশ্নটা একটু করে রাখা দরকার। সেটার জবাব খোঁজার চেষ্টা করব। তার আগে সৈয়দা রিজওয়ানা হাসান আসলে কি বলেছিল সেটা আমরা একটু শুনে নিই। অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবে উগ্রবাদী যারা আছেন তাদেরকে সুযোগ দিচ্ছেন কিনা তার বড় কয়েকটি উদাহরণও তারা আনতে চান, কিংবা ওই সময় আপনিও জানেন আসছে যে জেল থেকে অনেক জঙ্গি ছাড়া পেয়ে গেছে, যারা একদমই উগ্রবাদী যাদের চিহ্নিত তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, তারা মাঠে ঘোরাফেরা করতে পারছে। আমাদের উপর চাপের আসলে কোনো শেষ ছিল না, কিন্তু কথা হচ্ছে কি জানেন, আমাকে একটা প্রশ্নের উত্তর দেন তো, অন্তর্বর্তী সরকারের কি লাভ উগ্রবাদীদের সাথে সখ্যতা করে? একটা লাভ দেখাতে হবে তো। অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টাটা তার জীবনের কোনো কর্মকাণ্ডে এটা বুঝিয়েছে যে আমরা না আসলে উগ্রবাদের পক্ষে? এটা তো না। এটা নানা ওই যে রাজনৈতিক ব্যাখ্যা হয় তো, নানান রকম ব্যাখ্যা খুব সহজেই টেনে ফেলা যায়। ফলে এটা সত্য কথা যে অনেককে আটকিয়ে রাখা যায়নি, তার কারণ হচ্ছে যেমন শীর্ষ সন্ত্রাসী, এটা কেবল কিন্তু উগ্রবাদীদের ক্ষেত্রে প্রযোজ্য না, শীর্ষ কিছু সন্ত্রাসীও মুক্তি পেয়ে গেছে। এটা নিয়েও আমরা মিটিং করেছি, কথা বলেছি যে এখন এটার ফলটা কি হবে। আইন শৃঙ্খলার তো এমনিতেই এত নাজুক অবস্থা, ফলে সেখানেও কিন্তু পরবর্তীতে আমরা ব্যবস্থা নিয়েছি। একটা শক্তি আছে, সেই শক্তি এর আগেও নারী নীতি বদলে দিয়েছে। হ্যাঁ, সেই শক্তি আমাদের সময়ে কোনো নীতি বদলাতে পেরেছে যেটা নারী শক্তির একটা পার্ট, এখন সেই শক্তির একটা পার্ট, সেটা সেই শক্তির একটা পার্ট যদি বিরোধী দল হয়েও থাকে, আমার এবং আপনার কাজ হবে তাদের রাজনীতির যেটুকুন অংশ নারীবাদের, নারীর ক্ষমতায়নের, নারীর সমান অংশগ্রহণের বিরুদ্ধে, সেইটুকুন নিয়ে কাজ করা। কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি। তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। আমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছি যে যিনি উপস্থাপক ছিলেন তিনি সৈয়দা রিজওয়ানা হাসানকে প্রশ্ন করছিলেন ধর্মীয় উগ্রবাদ প্রসঙ্গে, মাজারে হামলা, নারীর প্রতি কটূক্তি, এই ধরনের ইস্যুগুলো নিয়ে। তখন তিনি কিভাবে তারা জেল থেকে বেরিয়ে গেল সেই আলাপ যেমন করেছেন, তারপরে একটা পর্যায়ে নারীদের প্রতি নানান রকম তাদের দৃষ্টিভঙ্গিকে সামনে এনে তিনি তার ব্যাখ্যা দিচ্ছিলেন। একটা পর্যায়ে আপনারা শুনেছেন, তারপর আমি আবার একটু বলছি, একটা পর্যায়ে উপস্থাপক তাকে বলছেন তাদের একটা অংশ তো এখনও বিরোধী দলকে ইঙ্গিত করছেন। তখন রিজওয়ানা হাসান এটা বলছেন যে তারা, মানে যারা বিরোধী দল আছে, মানে জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত ছিল, দ্যাটস ফ্যাক্ট। উনি খুব ক্যাটেগরিক্যালি বলেছেন তাদেরও যে অংশগুলো, তাদের যে ইস্যুগুলো নারীর সমতার প্রতি, নারীর ক্ষমতায়নের সাথে সাংঘর্ষিক, সেটা নিয়ে কাজ করতে হবে। মানে আমরা প্রাথমিকভাবে যদি বলি, ইনফ্যাক্ট এই ইলেকশনের আগে জামায়াতে ইসলামী নারীর প্রতি যে তাদের এক ধরনের অপ্রেসিভ মেন্টালিটি, আমরা একটা নিয়ে প্রচুর কথাবার্তা বলেছি। কোনো নারী কখনো জামায়াতের আমির হতে পারবে, এটা নারীর ক্ষমতায়ন এবং সমতার খুবই বিরোধী। এটাকে কে কীভাবে ইন্টারপ্রেট করবেন ইজ ডিফারেন্ট ডিবেট, কিন্তু এটা যে নয় এটা তো ফ্যাক্ট। সুতরাং জামায়াতে ইসলামের এই অংশগুলো নিয়ে রিজওয়ানা হাসানের চিন্তা, তার ব্যক্তিগত চিন্তা হচ্ছে সেটা নিয়ে তাদের ফাইট করা দরকার আছে, করতে হবে। আবার তিনি ফিরে যান আসলে উগ্রবাদের প্রসঙ্গে। তখন তিনি একটা কথা বলেছিলেন যে তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেইনি। খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে এই যে মেইন স্ট্রিম হতে দেইনি, মেইন স্ট্রিম হওয়া মানে কি? কাকে মেইন স্ট্রিম হতে দেননি? মেইন স্ট্রিম হতে দেননি আসলে উগ্রবাদকে। মজার ব্যাপার, ওনার বক্তব্যের পর দিনই, মানে গতকালের আগের দিন বৃহস্পতিবার জনাব আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই ভিডিওটাতে উনি বলছেন যে তাদেরকে মেইন স্ট্রিম হতে দেননি, মানে প্রধান দল হতে দেননি, প্রধান শক্তি হতে দেননি, প্রধান দল হতে দেননি। মূলধারা শব্দটা উনি বলছেন, মেইন স্ট্রিমের বাংলা মানে মূলধারা, মানে প্রধান দল, মানে ইন্টারপ্রিটেশনটা আমরা খেয়াল করি। আমি বলছি না খুবই
কাঁচা এবং খুবই আনাড়ি এক ধরনের ন্যারেটিভ তৈরির চেষ্টা। মেন স্ট্রিম জামাতে ইসলামী আছে, এটা ইসলাম ধর্মভিত্তিক একটা রাজনৈতিক দল, যদিও তার মধ্যে প্রচুর দ্বিচারিতা আছে, সেগুলো নিয়ে আমরা ইলেকশনের আগে প্রচুর কথাবার্তা বলেছি। কিন্তু মেন স্ট্রিম দল জামাত তো বটেই, আরও অনেক ইসলামী দল মেন স্ট্রিম আছে। উগ্রবাদকে মেন স্ট্রিম হতে দেননি বলে রিজওয়ানা হাসান দাবি করছেন। ইটস এ ডিফারেন্ট ডিবেট, তারা কতটুকু কন্টেইন করতে পেরেছেন। আমি মনে করি গত সরকারের যোগসাজশে বা প্রশ্রয় অ্যাটলিস্ট উগ্রবাদ মাথা যারা দিয়েছিল তাদের বিরাট দায় আছে। মেনস্ট্রিম হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে যাচ্ছিল, সেই তর্কে ঢুকছি না, তিনি তার সেই দাবি করছেন। সো মেনস্ট্রিম হতে না দেওয়া মানে তাকে প্রধান দল বা সরকারে যাওয়া যেতে দেয়নি, এই ইন্টারপ্রিটেশন, শব্দটা বলে ফেলাই ভালো, একটা মূর্খতা। এই মূর্খতাই আমরা দেখছি জামাতে ইসলামের পক্ষ থেকে, এবং তাদের অ্যাক্টিভিস্টদের অনেকেই আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে একই কথা লিখছেন। খুবই ফ্রাস্ট্রেটিং। কেন তারা এটা করছেন সেই প্রশ্নটার আসলে জবাব খুঁজতে চাই, সেটাই বলতে চেয়েছিলাম। মানে আমি নির্বাচনের আগের দিন রাতে একটা ভিডিওতে মানে রেজাল্ট সম্পর্কে যে প্রেডিকশন দিয়েছিলাম পুরোপুরি ফলে গিয়েছিল। সেই ভিডিওতে আমি জামাতে অ্যারাউন্ড 70 সিটস পেতে পারে সর্বোচ্চ, এরকম একটা বক্তব্য দিয়ে বলেছিলাম ইটসেলফ এটা জামাতের জন্য একটা বিরাট উইন। তারা ভালো পার্সেন্টেজের ভোট পাবে, এই পরিমাণ সিট পাবে, এবং তারা একটা ইলিউশন তৈরি করতে পেরেছে আমাদের এডুকেটেড ভোটারদের মধ্যেও যে জামাত এবার জিতে যেতে পারে। এটাই তাদের একটা বিরাট সাফল্য। কিন্তু সমস্যা যেটা হয়েছে, তারা তাদের এই কথাগুলো কৌশলগতভাবে বলতে বলতে আমি ধারণা করি বা আমার বিশ্বাস তারা নিজেরাই ডিলুশনে ভোগা শুরু করেছে। একটা ভ্রান্ত বিশ্বাসের মধ্যে ঢুকে গিয়েছিল তারা এই নির্বাচনে জিতে যেতে পারে, এবং এখন তাদের ওইটা আর মেনে নিতে পারছেন না। তারা অনেকে ক্ষমতা যাওয়ার স্বপ্নে হয়তো বিভোর হয়ে পড়েছিলেন, সে কারণে তারা তাদের এই বিজয় আমি মনে করি সেটা সেলিব্রেট করতে পারছেন না। যে যা গ্রাউন্ড তাদের তৈরি হয়েছিল সেই গ্রাউন্ডের উপরে দাঁড়িয়ে সামনে খুব অল্প কিছুদিনের মধ্যেই সংসদ অধিবেশন বসছে 12 মার্চ। তাদের কঠোর প্রস্তুতি নেওয়ার কথা হয়তো নিচ্ছেনও তারা হয়তো ভাবছেন এটার সাথে সাথে মাঠেও কিছু গরম পরিস্থিতি রাখবেন। মাঠে গরম পরিস্থিতি একটা গণতান্ত্রিক দেশে থাকতে পারে, নিয়মতান্ত্রিক গরম পরিস্থিতি থাকতেই পারে, থাকা উচিত হবে, এটা ভুল না। আমি প্রায় বলি বিরোধী দল সরকারি দলকে চাপে রাখুক, আমরা সেটা চাই, আমাদের সরকারের পক্ষ থেকেও আমরা চাই। কিন্তু এটা এত ইররেশনাল এবং ইললজিক্যাল কোনো কিছু দিয়ে করে তাদের আসলে দেউলিয়াত্ম প্রকাশ পায়। দেউলিয়াত্ম তাদের প্রকাশ পেলে আমাদের জায়গা থেকে, সরকারের জায়গা থেকে কেউ বলতেই পারে এটা সেলিব্রেট করার মতো ব্যাপার। ইয়াস, ইট কুড বি। কিন্তু আমরা এই যে কথাটা বলতে চাই, আমরা জনগণের সামনে এই জিনিসটা আসলে তুলে ধরতে চাই যে একটা রাজনৈতিক দল তাদের সবচেয়ে বড় ক্রাইম যেটা করছে, ইটস আ ক্রাইম। বাংলাদেশে বহু বছর পর যে একটা নির্বাচন হয়েছে, একটা গ্রহণযোগ্য নির্বাচন, অবাধ নির্বাচন, আওয়ামী লীগ ছিল না, এর বাইরে এটা সবই ঠিক ছিল, এবং আওয়ামী লীগের না থাকার ব্যাপারে আমাদের কনসেনসাস ছিল। সেই নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে, সেটা একবার দুবার মুখ রক্ষার জন্য রেটরিকলি বলা আর এখন ক্রমাগত বলে যাওয়া, মাঠে থাকা, এই জিনিসগুলো করে আসলে এই রাষ্ট্রের ক্ষতি করা হচ্ছে। আমরা জনগণকে এই জিনিসটা ধরিয়ে দিতে চাই। জামাত যদি একটা গণতান্ত্রিক শক্তি হয়ে থাকতো, এটা গণতান্ত্রিক শক্তি, সে গণতন্ত্রের সাথে আসলে ম্যাচ করে কিনা আমার সিরিয়াস ডাউট আছে। জামাত গণতান্ত্রিক দল বলে আমি বিশ্বাসই করি না। সেটা নিয়ে আমি আমার কথা আগেও বলেছি, আমি ভবিষ্যতেও বলবো। কিন্তু যে কথাটা বলতে চেয়েছি আসলে, জনগণের সামনে এই নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে তারা একটা মেজর সংকট তৈরি করার চেষ্টা করছেন। এই মেজর সংকট তৈরি করা এই রাষ্ট্রের জন্য ভালো হবে না। জনগণের আসলে এই ব্যাপারটা বোঝা উচিত, মাথায় রাখা উচিত। এই দলটা দেশের গণতন্ত্রের ক্ষতি করার চেষ্টায় আছে।